খলনায়িকা গল্পটির পরের অংশটি পড়ে শোনাচ্ছি। তুই আগুন নিয়ে খেলছিস মা, সে আর ফিরবে না। তোর কিছু হয়ে গেলে আমরা কিভাবে বাঁচব? বন্ধ কর এইসব, সব কিছু নতুন করে শুরু কর। শহরে আর যেতে হবে না, এখানেই গ্রামের বাচ্চাদের পড়া, তাদের বড় কর। সোহিনী বলল, ফিরবো তো মা, তার আগে যে অনেক কাজ বাকি। গ্রামের বাচ্চাদের কি শেখাবো? অন্যায় দেখলে চোখ কান মুখ বন্ধ রাখতে? মা আর কোনো কথা বললেন না। তিনি জানেন যে ভাঙনের খেলায় সোহিনী মেতেছে, তাতে কেউ ছাড় পাবে না। কি করে তিনি সব থামাবেন? ছেলের মুখটা তিনি এক মুহূর্তের জন্য ভুলতে পারেন না। জ্বলন্ত শরীরটা পুড়ে গিয়েছিল, শেষবার জড়িয়ে ধরে বিদায় তিনি দিতে পারেননি। সেই একই আগুন এখন সোহিনীর চোখে। এই আগুন সব ধ্বংস করতে পারে, কিন্তু এই আগুন যদি সোহিনীকেও শেষ করে দেয়? এইসব ভাবতে ভাবতেই বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। সোহিনী রেডি হয়ে গেছে। কিছুদিন গ্রাম থেকে এবার শহরে যাবে। এই কটা দিন সোহিনীকে 3-4 বার কল করেছিল হার্দিক। হয়তো তাকে নিয়ে নতুন কোনো খবর না দেখায়। সোহিনীর কথা মনে হয়েছিল, কারণ হার্দিকের ব্যাপারে শুধু একজনই লিখতে পারে, তা হলো সোহিনী সেন। কিন্তু হার্দিকের ফোন রিসিভ করেনি সোহিনী। শিকারীর কাছে এত তাড়াতাড়ি যেতে নেই, ধীরে ধীরে পা ফেলে এগিয়ে যেতে হয়। ফোনটা বের করে সোহিনী দেখল এখন বিকেল 4টে। শহরে পৌঁছাতে রাত হয়ে যাবে। কয়েকটা দরকারি ফোন সেরে নিল। পরবর্তী পদক্ষেপ কি হতে পারে সেই ব্যাপারে। মায়ের দিকে আর তাকালো না, গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল। মা তখনও দরজার পাশে দাঁড়িয়ে রইলেন। তুই সত্যি ফিল্মটা করবি? না করার কি আছে ভাই? এই ধরনের ফিল্ম যদি তুই করিস তাহলে তো তোর ফ্যান কমে যাবে। একটা গান অবধি নেই। ধুর, এইসব ঢিসুম ঢাসুম কানের পর্দা ফাটানো গান আর ভালো লাগছে না। একটা দুটো আর্ট ফিল্ম করলে ক্ষতি কি? তুই ঠিক আছিস তো? তোর মুখে এইসব কথা। ঠিক থাকবো না কেন? সব কিছু শিখতে চাই, এটাও একটা চ্যালেঞ্জও বলতে পারিস আমার কাছে। তুই যখন ডিসিশন নিয়েছিস তাহলে আমার আর কি বলার আছে? ঋষি, একটা কাজ কর না আমার, সোহিনী সেনের একটু খবর নে না। আজ 7 দিন ধরে মেয়েটা বেপাত্তা, ফোনও ধরছে না। দাঁড়া ভাই, তুই এইরকম বদলে যাওয়ার কারণটা কি সোহিনী সেন? বদলে কোথায় গেছি আমি? কদিন আমাকে নিয়ে আর কোনো লেখা বেরোচ্ছে না, তাই বলছি মেয়েটা কোথায় গেল। এর বেশি কিছুই চাই না। না, তা না। এতদিন ধরে দেখতাম মেয়েরা হার্দিক সেনগুপ্তের কাছে আসছে, আজ হার্দিক সেনগুপ্ত নিজে থেকে কোনো মেয়ের খবর নিতে চাইছে, তাই একটু অবাক হলাম। হার্দিক চুপ করে থাকে, কারণ ঋষি কথাটা ঠিকই বলেছে। এই প্রথম সে কোনো মেয়েকে নিয়ে এত ভাবছে। আরও একবার কল করল সোহিনীকে। বলুন মিস্টার সেনগুপ্ত। অবশেষে ফোনটা ধরলেন। তাহলে আমি ভাবলাম আপনি হারিয়ে গেলেন। আমি হারাবার মতো মানুষ না।
মায়ের কাছে এসেছিলাম, আবার যাচ্ছি নিজের কর্মস্থানে। তার মানে কাল থেকে আবার আমাকে নিয়ে লেখা বেরোচ্ছে তাহলে? আপাতত কোনো নিউজ নেই সেরকম আমার কাছে আপনাকে নিয়ে। আমি দিতে পারি আমাকে নিয়ে নিউজ। আপনি দেবেন? আমি দেবো। কাল নিউজটা এমন হতে পারে যে হার্দিক সেনগুপ্ত কম বাজেটের আর্ট ফিল্ম করছে। ওহো, তার মানে আমাকে নিয়ে বিজ্ঞাপন শুরু করছেন? পুরোটা তো শুনলেনই না। আচ্ছা বলুন। এর কারণ আসলে আপনি সেদিন বললেন ভালো কোনো মুভি করতে, যা সমাজে ভালো প্রভাব ফেলতে পারে। এই কারণটাও উল্লেখ করতেই পারেন আপনি, যদি না বদনামের ভয় থাকে। আমার আবার কিসের বদনাম? মার্কেটে আমার একটা পরিচয় আছে। আমার কাছে মেয়েরা আসে, আমি যাই না। আর আমার সাথে আপনার নাম জুড়লে সবাই ভাববে আপনি আমার কাছে এসেছেন। হাসালেন মিস্টার সেনগুপ্ত। তবে একটা কথা জেনে রাখুন, সোহিনী সেন বদনামে ভয় পায় না। বাহ, এবার তো তাহলে খেলা শুরু হবে। খেলা তো অনেক আগেই শুরু হয়ে গেছে। মানে কিছুই না। সেদিনের ব্রেকআপ ট্রিট পেলাম না, কিন্তু ব্রেকআপটা আমার জন্যই হয়েছিল। দেখা করুন আজ। আমার ফিরতে রাত হয়ে যাবে। আমি নিশাচর। তাহলে সেদিনের সেই জায়গাটাতেই দেখা হোক, রাত 11টায়। ওকে, ডান। রুমাল আনতে ভুলবেন না কিন্তু। আমি বদনামে ভয় পাই না ঠিকই, কিন্তু কেউ আপনাকে চিনতে পারলে রক্ষে নেই। মনে করানোর জন্য ধন্যবাদ ম্যাডাম। ঋষি পুরোটা অবাক হয়ে শুনল। হার্দিক ফোনটা রাখার পর ঋষি বলল, তুই এখনো বলবি যে ওই মেয়েটা তোর কাছে ইম্পর্ট্যান্ট নয়? হার্দিক বলল, আমি গভীর জলের মাছ ভাই, আমাকে বুঝতে পারা এত সহজ নয়। ঋষি বলল, সে আমি এত বুঝি না। তুই ট্রিট দিবি আজ আমাকে, চল ড্রিঙ্ক করি আজ, অনেক দিন একসাথে খাইনি। হার্দিক বলল, আজ না। ঋষি আবার অবাক হয়ে বলল, ভূতের মুখে রাম নাম। সোহিনীর সাথে দেখা করতে যাওয়ার আগেই ফোন এলো হার্দিকের। ফোনে সবটা শোনার পরই বাবার উপর রাগটা আরও বাড়ল। সোহিনী আগেই চলে এসেছে। হার্দিক 3 মিনিট লেট। গাড়ি থেকে নেমেই সোহিনীর কাছে গেল হার্দিক। বাতাসে চুল উড়ছে সোহিনীর। পরনে আজ নীল কুর্তি, মাথার উপর গোল চাঁদ। চাঁদের আলোয় জায়গাটা আরও মায়াবী লাগছে, নাকি সোহিনীর জন্য? এই প্রথম কারোর সাথে দেখা করলে মনের মধ্যে এক অদ্ভুত আনন্দ হয়। এই প্রথম কারোর জন্য অপেক্ষা করতে ভালো লাগছে, পাশে বসলে শান্তি পাওয়া যায়। আপনি আগে জানাননি তো যে আপনি থাকবেন না? হঠাৎ করেই যেতে হলো, মায়ের শরীরটা খারাপ। কেমন আছে উনি? এখন ভালো আছেন। এখানে এনে তো রাখতে পারেন আপনার কাছে। না, আসবেন না উনি। আচ্ছা, একটা কথা জিজ্ঞাসা করি? বলুন। আপনি বাড়িতে থাকেন না কেন? মানে আপনার ফ্যামিলির সাথে? এমনি একা থাকতে ভালো লাগে তাই। বাবার সাথে সম্পর্কটা ভালো নয় শুনেছি।
কোনো রিজন আছে এর পেছনে? না, তেমন কিছু নয়। ভয় নেই, এইসব নিয়ে আমি লিখব না। লিখলেও সমস্যা নেই, আমি এইসব পরোয়া করি না। ড্রিঙ্ক করেন? আপনি করতে পারেন। আপনাকে আজ ট্রিট দেওয়ার কথা ছিল। চলুন বসে চা খাই, গল্প করি। এর থেকে ভালো কিছু ট্রিট হতেই পারে না। কোনোদিনও ভাবিনি আমি আমার বন্ধুত্ব এত সহজে হয়ে যাবে বলে। আমরা বন্ধু তাহলে বলছেন? শত্রু বলে তো মনে হয় না আপনাকে। আমাকে নিয়ে যা লেখেন তা সবই সত্যি। কাউকে দেখলেই কি আর শত্রু বলে বোঝা যায়? সোহিনী হার্দিকের সাথে কথা বলতেই ফোনে মেসেজটা এলো। সোহিনী মেসেজটা দেখে চমকে উঠল। তাতে লেখা ছিল, হার্দিকের জীবনে রিস্ক আছে, যে কোনো সময় কিছু একটা ঘটতে পারে। হার্দিককে চোখে চোখে রেখো। সোহিনী রিপ্লাই দিল, এত সহজে ওর কিছু হতে দেওয়া যাবে না। ওর মৃত্যু আমাদের হাতে। সোহিনী আবার হার্দিকের সাথে গল্পে মত্ত হলো। কথায় কথায় জিজ্ঞাসা করল, আপনার মনে হয় কেউ আপনার কোনো ক্ষতি করতে পারে? হার্দিক অবাক হয়ে বলল, আমার কে ক্ষতি করবে? সোহিনী বলল, না, এমন তো হতেই পারে। এত বড় সুপারস্টার আপনি। হার্দিক বলল, আমি জীবন নিয়ে এত ভাবি না। আমি ইচ্ছাকৃতভাবে কারোর কোনো ক্ষতি করিনি, তাই আমার মনে হয় না আমার কোনো শত্রু থাকতে পারে। সোহিনী বলল, ড্রিঙ্ক করবেন বলছিলেন? চলুন আমার সাথে আমার ফ্ল্যাটে, আমার গাড়ি করে। হার্দিক না বলল না। নিজের গাড়িটা একটা ফাঁকা জায়গায় রেখে চলে গেল সোহিনীর ফ্ল্যাটে। ফ্ল্যাটের ভিতরে ঢুকেই চমকে গেল হার্দিক। দেওয়াল জুড়ে তার অনেক ছবি। সোহিনী হার্দিকের অবস্থা দেখে বলল, অবাক হচ্ছেন নিজের ছবি দেখে? সেদিন বলছিলেন না আমি আপনার একটা বিশাল বড় ফ্যান? কথাটা কিন্তু সত্যি। দুজনে বসলো ব্যালকনিতে। একের পর এক পেগ খেতে শুরু করলো হার্দিক। সোহিনী খাওয়ার অভিনয় করতে লাগলো। অনেক দিন না খাওয়ায় হার্দিকের খুব তাড়াতাড়ি নেশা লেগে গেল। তারপর বলা শুরু করলো, আমাকে বোঝার মতো একটা মানুষই পৃথিবীতে নেই। আমি একদম একা। এত ভিড় আর আলোর মাঝেও একা। সবাই শুধু হার্দিক সেনগুপ্তের বাইরেটা দেখে, কেউ তার হৃদয় বুঝতে চায় না। আচ্ছা ম্যাডাম, আপনি আমাকে আমার নিজস্ব নামেই ডাকবেন প্লিজ। প্রথম যেদিন হৃদয় বলে ডেকেছিলেন আমি কিছুক্ষণ স্তব্ধ হয়ে গিয়েছিলাম। সোহিনীর হার্দিকের অবস্থা দেখে বুঝতে পেরেছিল ওকে একা ছাড়া একদমই যাবে না, তাই ব্যালকনি থেকে ধরে ধরে বেডরুমে নিয়ে এলো, তারপর শুইয়ে দিল। সোহিনী ছেড়ে যাবার সময়ই হার্দিক হাতটা ধরল সোহিনীর। তখনও বিড়বিড় করে বলে যাচ্ছে, আমি ভীষণ একা, আমাকে ছেড়ে যেও না প্লিজ। সোহিনী ধীরে ধীরে হাতটা সরিয়ে ব্যালকনিতে এসে দাঁড়ালো। আকাশের দিকে চেয়ে বলল, আমাকে সাহস দাও, আমি যেন প্রতিশোধ নিতে পারি। সকালে ঘুম ভাঙল হার্দিকের টিভির আওয়াজে। উঠেই বুঝতে পারল সে সোহিনীর ফ্ল্যাটে আছে, কিন্তু কিছু বলার আগেই চোখ গেল টিভির পর্দায়। জনপ্রিয় অভিনেতা হার্দিক সেনগুপ্তের গাড়িতে বিস্ফোরণ।
খবরটা দেখেই চমকে উঠল। পেছন দিকে তাকিয়ে দেখল সোহিনী দাঁড়িয়ে আছে গ্লাস হাতে। হার্দিক বলল, তার মানে আপনি জানতেন আমার জীবনের ঝুঁকি আছে, তাই আপনি নিয়ে এসেছিলেন এখানে? সোহিনী হার্দিকের কাছে এসে বলল, লেবু জলটা খেয়ে নিন, হ্যাংওভার কেটে যাবে। হার্দিক ফোনটা অন করতেই দেখল প্রচুর মিসড কল। তার মধ্যে বাবা ফোন করেছে 10-12 বার। অনেক প্রশ্ন চোখে তাকালো সোহিনীর দিকে, কিন্তু সোহিনী তখনও শান্ত, ঠোঁটের কোণায় হালকা হাসি। তবে চোখ দুটো সেই রকম তীক্ষ্ণ। কত প্রশ্ন করার আছে হার্দিকের, কিন্তু এই মুহূর্তে চুপ করে আছে। গত রাতের সোহিনীর বলা কথাগুলো আবারও মনে পড়ছে তার। সোহিনী জিজ্ঞাসা করেছিল তার কোনো শত্রু আছে কিনা। হঠাৎ এমন প্রশ্ন কেন করেছিল সোহিনী? তার মানে কি ও জানতো হার্দিকের সাথে কিছু ঘটতে চলেছে? সোহিনী এবার বলল, আপনি ফ্রেশ হয়ে নিন, আমি ব্রেকফাস্ট বানাচ্ছি, আপনাকে আপনার ফ্ল্যাটে পৌঁছে দিয়ে আমি অফিস যাব। হার্দিক কোনো কথা বাড়ালো না। ওয়াশরুম থেকে বেরিয়ে সোহিনীর কাছে গিয়ে দেখল সোহিনী ব্রেকফাস্ট বানাচ্ছে। বোধহয় সকালেই স্নান করে নিয়েছে, চুল থেকে তখনও একটু একটু জল ঝরছে। সূর্যের আলো জানালা দিয়ে ঢুকে সোহিনীর মুখে এসে পড়েছে। সব কথা এই মুহূর্তে ভুলে গেছে হার্দিক, শুধু মুগ্ধ হয়ে তাকিয়ে আছে সোহিনীর দিকে। চুল খোলা অবস্থায় থাকায় বারবার চুল মুখের কাছে এসে পড়ছে সোহিনীর। হার্দিক এগিয়ে গেল সোহিনীর কাছে, অনেকটা কাছে। নিজের থেকে চুলগুলো সরিয়ে কানের পেছনে করে দিল। সোহিনী আর হার্দিকের একে অপরের এতটা কাছে যে দুজনের নিঃশ্বাস এক হতে শুরু করলো। তারপর এক ঝটকায় সোহিনী সরে গেল। ব্রেকফাস্ট রেডি, তাড়াতাড়ি খেয়ে নিন, আমাদের বেরোতে হবে। আই লাভ ইউ। হোয়াট? আই লাভ ইউ? কি সব বলছেন আপনি? নিজে জানেন? ভালোবেসে ফেলেছি আপনাকে। আপনার চরিত্র তো এমনই, দিনে রাতে গার্লফ্রেন্ড চেঞ্জ করেন। তবে শুনুন, তাদের সাথে আমাকে গুলিয়ে ফেলবেন না। আপনি সবার থেকে আলাদা, তাই তো ভালোবেসে ফেলেছি আপনাকে। হঠাৎ ভালোবেসে ফেললেন? হঠাৎই, ঠিক এই মুহূর্তে। পাগল নাকি আপনি? ছিলাম না, তবে আপনার ব্যক্তিত্ব দেখার পর হয়ে গেছি। এমন মেয়ে আমার জীবনে আগে আসেনি। আপনি আমাকে দূরে সরিয়ে দিন, তাড়িয়ে দিন, তবুও আমি যাব না। হ্যাংওভার কাটেনি এখনো। আপনার কাছে আসলেই আমার সব হ্যাংওভার কেটে যায়। আমি হারিয়ে যাই, শান্তি খুঁজে পাই। এখন তো আপনার সাথে থাকলে আমি সেফ ফিল করছি। মানে? আপনি জানতেন আমার সাথে কিছু ঘটতে চলেছে, তাই না? নয়তো আপনার গাড়িতে করে কেন নিয়ে এলেন আমাকে? আমি চাই না আপনার অন্য কারোর হাতে আপনি মারা যান। আমি আপনাকে মারব। আপনার জীবনের খলনায়িকা আমি। ভালো তো, খলনায়িকার হাতে খুন। উফ! তবে আমাকে জড়িয়ে ধরে বিদায় দিতে হবে, কিন্তু শেষ বেলায় আমার নায়িকা হতে হবে। ফোনটা বেজে উঠল হার্দিকের। থানার থেকে ফোন করা হয়েছে। এটা যে হবেই তা হার্দিক জানত। যতই হোক, তার গাড়িতে এইভাবে বিস্ফোরণ হয়েছে, তাকে তো একবার যেতেই হবে। সবটা শুনে সোহিনী বলল, আমিও যাব। হার্দিক আবারও সোহিনীর অনেকটা কাছে গিয়ে বলল, বদনাম হয়ে যাবেন কিন্তু। সোহিনী হার্দিককে একটু ঠেলে দিয়ে বলল, আমি আগেই বলেছি, বদনামে আমি ভয় পাই না।
গাড়িতে দুজনেই চুপ করে বসে আছে। সোহিনী হার্দিককে পৌঁছে দিয়ে অফিসে যাবে। হার্দিক কিছুক্ষণ চুপ থাকার পর বলল, আমার কয়েকটা কাজ আছে, তবে রাতে ফ্রি হয়ে যাব। আজ আবার দেখা হতে পারে? সোহিনী বলল, ভয় হচ্ছে না আপনার? থানা থেকে ডেকে পাঠিয়েছে, কি বলবেন ওখানে? হার্দিক বলল, আপনিও তো ছিলেন আমার সাথে। আমি কি এ ব্যাপারে কিছু জানতাম? তবে বোধহয় আপনি জানতেন, নয়তো আমাকে এখানে নিয়ে আসবেন কেন? সোহিনী চুপ করে থাকে। কিছুক্ষণ পর হার্দিক বলল, আমি বাবা মায়ের সাথে যে গ্রামে থাকতাম সেখানে খুব যেতে ইচ্ছে করে। আমার একটা বন্ধু ছিল, সুহাস। নামটা শোনা মাত্রই সোহিনীর বুক কেঁপে উঠল। নিজেকে সামলে নিয়ে বলল, এখন কোনো যোগাযোগ নেই? হার্দিক অসহায়ের মতো তাকিয়ে থাকল সোহিনীর দিকে। তারপর ধীরে ধীরে মাথা নেড়ে বলল, না। সোহিনী আবারও চুপ করে গাড়ি চালাতে লাগলো। হার্দিক কিছুক্ষণ পর আবার বলল, আপনি আমার ব্যাপারে সবই জানেন। প্রথমবার যখন কথা হয়েছিল তখন বলেছিলেন আপনি আমার গ্রামের বাড়ি জানেন। তার মানে ওখানকার ব্যাপারে আপনি সবই জানেন, তাই না? সোহিনী আবারও চুপ করে থাকল। হার্দিক বলল, আমি বড় নিরুপায়। যদি পারি এই ক্ষতির মাসুল আমি একদিন দেব, আমি কথা দিচ্ছি। সোহিনী বলল, চলে এসেছি পুলিশ স্টেশন, নামতে হবে এবার। ইন্সপেক্টর হার্দিককে দেখতে পেয়েই বলল, আরে মিস্টার সেনগুপ্ত যে, এত তাড়াতাড়ি আসবেন আমি ভাবতে পারিনি। তবে আপনি অক্ষত অবস্থায় আছেন দেখে ভালো লাগলো। হার্দিক বলল, আপনার যা যা জানার আছে বলুন। আমাকে শুটিংয়ে যেতে হবে আর ম্যাডামকেও অফিসে যেতে হবে। ইন্সপেক্টর সোহিনীর দিকে তাকিয়ে বলল, ইনি কে? হার্দিক বলল, আমার ক্লোজ ফ্রেন্ড। কাল রাতে ওর গাড়ি করে গিয়েছিলাম, আমার গাড়িটা ওখানে রেখে। ইন্সপেক্টর হার্দিকের দিকে তাকিয়ে বলল, কাল তো আপনি নিজের ফ্ল্যাটেও ছিলেন না। হার্দিক বলল, কোথায় ছিলাম সেটা জানা কি খুবই দরকার? আমার সাথে কে বা কারা এমন করতে চাইছে তাদের খুঁজে বের করুন। ইন্সপেক্টর বললেন, তার জন্য তো ডেকে পাঠালাম আপনাকে। আপনার বাবা একজন এত বড় নেতা, কেউ হয়তো কোনো শত্রুতা থেকে আপনাকে অ্যাটাক করতে চাইছে। কাউকে সন্দেহ হয় আপনার? হার্দিক নিজেকে খুব শান্ত করে বলল, আমার বাবা আর আমি একদম আলাদা মানুষ। আমার সাথে তাকে গুলিয়ে দেবেন না। ইন্সপেক্টর আবার বললেন, শুনলাম আপনি অনেকগুলো মুভি করবেন না বলে জানিয়ে দিয়েছেন। তার জন্য কি এই অ্যাটাক হতে পারে? আচ্ছা, কাল সারাদিন আপনার গাড়ি কোথায় ছিল? হার্দিক বলল, আমার সাথেই ছিল। আমি নিজে ড্রাইভ করা পছন্দ করি, তাই কোনো ড্রাইভার রাখি না। মাঝে মধ্যে আমার বন্ধু ঋষি গাড়িটা চালায়। আমার আরও গাড়ি আছে, তবে আমি ওটাই ব্যবহার করতাম। আপনারা তদন্ত করুন, কোনো দরকার হলে আমাকে ফোন করবেন। যাবতীয় সব কাজ সেরে থানা থেকে বেরোনোর সময় ইন্সপেক্টর আবার ডাকলেন। হার্দিক ঘুরে তাকাতেই তিনি বললেন, সাবধানে থাকবেন। হতে পারে আপনার খুব পরিচিত মানুষই আপনাকে মারতে চান। থানা থেকে বেরোতেই আবার হার্দিকের বাবা অমরেশ সেনগুপ্ত ফোন করলেন। এবার ফোনটা রিসিভ করল হার্দিক। এতবার ফোন করছি, একবার তো রিসিভ করতে পারো? এত বড় একটা ঘটনা ঘটে গেল, চিন্তা তো হয়। কেন, খবরে দেখেননি আপনি? আমি তো বেঁচে আছি। এত তাড়াতাড়ি আমার হওয়ার কিছুই নেই। তুমি আজই বাড়ি এসো। কেন?
কালই তো এক প্রেস কনফারেন্সে আপনি বলেছেন হার্দিক সেনগুপ্তের ব্যাপারে আপনি কোনো কথা বলতে চান না। তুমি জানো আমি কি জন্য এইসব কথা বলেছি। দুম করে সব মুভিগুলো ক্যান্সেল করে দিলে। যেখানেই যাচ্ছি সেখানেই প্রশ্ন করা হচ্ছে এই নিয়ে। আমার জনপ্রিয়তা আপনি কোনো দিনই পছন্দ করেননি। ফোনটা অনেক আগেই রেখে দিয়েছে হার্দিক। মাঝে একবার মা, দাদা, বৌদির সাথে কথা হয়েছে। সোহিনী বলল, ফিল্মগুলোতে না কেন করে দিলেন? এখান থেকেও তো শত্রুতা বাড়ল। কেন করছেন এমন? হার্দিক বলল, এই সবের জন্য আপনি দায়ী। আপনিই তো বলেছিলেন ভালো কোনো মুভি করতে। এবারেই মাসুল আপনাকে দিতে হবে। সোহিনী অবাক হয়ে বললেন, কীরকম? হার্দিক আবার সোহিনীর অনেকটা কাছে গিয়ে চুলগুলো মুখের থেকে সরিয়ে বলল, আমার ছায়া হয়ে থাকতে হবে। সোহিনী এবার হার্দিককে ওর ফ্ল্যাটে নামিয়ে দিল। হার্দিক গাড়ি থেকে নেমে কিছুটা পথ হেঁটে আবার ফিরে এলো সোহিনীর কাছে। এসে বলল, আজ রাতে আবার দেখা হোক। ড্রিঙ্ক করব না আমি, কারণ আমি জানি আপনি খান না। শুধু পাশাপাশি বসে অনেক গল্প করব। আমার অনেক কথা জমে আছে, সাথে অনেক প্রশ্ন। যে মেয়ে ড্রিঙ্ক করে না সে ড্রিঙ্কসের বোতল কেন নিজের ফ্ল্যাটে রাখে? যে আমাকে পছন্দ করে না তার ফ্ল্যাটে আমার ছবি কেন? আর কেনই বা কাল রাতে আমাকে বাঁচালেন? অনেক অনেক প্রশ্ন আছে। আপনি উত্তর না দিতেও পারেন, কিন্তু আমাদের দেখা করাটা খুব দরকার। অফিসের কাজের মধ্যেই মেসেজটা এলো সোহিনীর ফোনে। তাতে লেখা ছিল, গতকালের ঘটনায় জড়িত হার্দিকের বন্ধু ঋষি। তবে ও কেন এমন করেছে তা এখনও জানা যায়নি। হতে পারে কেউ করতে বলেছে ওকে। তা হার্দিক না থাকায় গাড়িটা ঋষির কাছেই বেশি থাকে। সোহিনী যেন এই সবটাই আগের থেকে জানত। এই সবের পিছনে পরিচিত মানুষের হাত আছে। তাই মেসেজের রিপ্লাইয়ে জিজ্ঞাসা করল, এবার কি করতে হবে আমাকে? এর উত্তরে মেসেজ এলো, হার্দিককে চোখে চোখে রাখতে হবে। রাত্রি 10টার দিকে হার্দিক আবার সোহিনীকে ফোন করল। কোথায় আছো? আমি দেখা করতে চাই। একটু ব্যস্ত আছি, কাজ শেষ হতে আরও কিছুক্ষণ সময় লাগবে। আমি যাচ্ছি তোমার অফিসে। পাগল নাকি? আমি কাজ সেরে আপনাকে ফোন করব। আপনি রেডি থাকবেন, আপনাকে নিয়ে একটা জায়গা যাব। রাত্রি 11টার দিকে বেরোলো দুজনে। হার্দিককে কিছুই জানালো না সোহিনী যে সে কোথায় নিয়ে যাচ্ছে। হার্দিকও কোনো প্রশ্ন করল না। ওর কাছে সোহিনী সাথে থাকলেই হলো। এতটা বিশ্বাসের জায়গা তৈরি হয়েছে। 2 ঘন্টা ধরে গাড়ি ড্রাইভ করে নিয়ে যাচ্ছে সোহিনী। চোখে এক ফোঁটাও ঘুম নেই। হার্দিকের চোখ ঢুলু ঢুলু। আরও একটু অপেক্ষা, পুরোপুরি ঘুমিয়ে পড়লে তবেই শান্তি। আরও কিছুক্ষণ পর হার্দিক ঘুমিয়ে পড়লে গাড়িটা দাঁড় করালো সোহিনী। ব্যাগ থেকে রুমাল বের করে হার্দিকের মুখের কাছে নিয়ে যেতেই হার্দিক হাতটা ধরে নিল। সোহিনী চমকে উঠল। হার্দিক বলল, আমাকে সেন্সলেস করার দরকার নেই। আমি নিজের থেকে তোমার সাথে এসেছি। আমাকে যেখানে নিয়ে যাচ্ছ চলো। এমনকি
আমাকে মারতে চাইলেও আমি বাধা দেব না, তবে তার আগে আমাকে সব সত্যিটা জানাতে হবে।